তো পরিবাহী কারা? যারা বিদ্যুৎ পরিবহন করে, তাই না? বা তড়িৎ পরিবহনে সাহায্য করে। অর্ধপরিবাহী হচ্ছে এরা পরিবাহী এবং অপরিবাহী দুই ধরনের আচরণ প্রদর্শন করে। কক্ষ তাপমাত্রায় এরা অপরিবাহী, কিন্তু তাপমাত্রা বৃদ্ধি করলে এরা পরিবাহীর মতো আচরণ করে। এ ধরনের পদার্থকে বলে অর্ধপরিবাহী, তাই না? আচ্ছা, যেমন সিলিকন, জার্মেনিয়াম। আর অপরিবাহী হচ্ছে যে সকল পদার্থ হচ্ছে বিদ্যুৎ পরিবহনে অংশগ্রহণ করে না। কারণ প্রথম কথা তোমাকে এটা বুঝতে হবে যে বিদ্যুৎ পরিবহনের জন্য কি প্রয়োজন। বিদ্যুৎ পরিবহনে কি প্রয়োজন? বিদ্যুৎ পরিবহনে দুইটা জিনিস প্রয়োজন। একটা হচ্ছে মুক্ত আয়ন, আর একটা হলো মুক্ত ইলেকট্রন। মুক্ত ইলেকট্রন, এই দুইটা জিনিসের যে কোনো একটা প্রয়োজন। হয় মুক্ত আয়ন থাকতে হবে, না হয় মুক্ত ইলেকট্রন থাকতে হবে, তাহলে বিদ্যুৎ পরিবহন হবে। এখন মুক্ত আয়নের মাধ্যমে যারা বিদ্যুৎ পরিবহন করে, যাদের মধ্যে মুক্ত ইলেকট্রন আছে, সরি, যাদের মধ্যে মুক্ত ইলেকট্রন আছে, যারা মুক্ত ইলেকট্রনের মাধ্যমে বিদ্যুৎ পরিবহন করে, তাদেরকে বলে ধাতব পরিবাহী। কথা ক্লিয়ার? কারণ ধাতুর মধ্যে প্রচুর পরিমাণ মুক্ত ইলেকট্রন থাকে, যে ইলেকট্রনগুলো সঞ্চারণশীল, এই ইলেকট্রনগুলোই মূলত বিদ্যুৎ পরিবহনে সাহায্য করে। তো এই যে পরিবাহী পদার্থ, এই বিদ্যুৎ পরিবহনের প্রকৃতির উপর নির্ভর করে দুই ভাবে ভাগ করা যায়, ঠিক আছে? একটা হচ্ছে যারা মুক্ত ইলেকট্রনের মাধ্যমে বিদ্যুৎ পরিবহন করে, তাদেরকে বলে ধাতব পরিবাহী বা ইলেকট্রনীয় পরিবাহী। আরেকটা হচ্ছে মুক্ত আয়নের মাধ্যমে যারা বিদ্যুৎ পরিবহন করে, তাদেরকে বলে তড়িৎ বিশ্লেষ্য পরিবাহী। ক্লিয়ার? তাহলে পরিবাহী পদার্থ কয় প্রকার? দুই প্রকার। একটা হচ্ছে ধাতব পরিবাহী, আর একটা হচ্ছে তড়িৎ বিশ্লেষ্য পরিবাহী। তাহলে এই যে পরিবাহীকে আমরা দুইটা ভাগে ভাগ করলাম, একটা ধাতব পরিবাহী, আরেকটা হলো তড়িৎ বিশ্লেষ্য পরিবাহী। তো ধাতব পরিবাহী যারা, তাদেরকে আবার ইলেকট্রনীয় পরিবাহী বলে। ইলেকট্রনীয় পরিবাহী। কেন এদেরকে ইলেকট্রনীয় পরিবাহী বলে? কারণ হচ্ছে এরা মুক্ত ইলেকট্রনের মাধ্যমে বিদ্যুৎ পরিবহন করে, ঠিক আছে? আর তড়িৎ বিশ্লেষ্য পরিবাহী, এরা হচ্ছে মুক্ত আয়নের মাধ্যমে বিদ্যুৎ পরিবহন করে। মুক্ত আয়নের মাধ্যমে। আচ্ছা, মুক্ত আয়নের মাধ্যমে কারা বিদ্যুৎ পরিবহন করতে পারে? যারা তড়িৎ বিশ্লেষ্য পরিবাহী। এখন চিনবো কিভাবে? সেটা হচ্ছে, যেমন আমি যদি বলি সোডিয়াম ক্লোরাইড, এটা কি আয়নিক যৌগ? আমরা জানি আয়নিক যৌগ বিদ্যুৎ পরিবহন করে, কিন্তু কোন অবস্থায় করে? সেটা হচ্ছে গলিত বা দ্রবীভূত অবস্থায়, তাই না? তাহলে সোডিয়াম ক্লোরাইড একটি আয়নিক যৌগ, এটা গলিত এবং দ্রবীভূত, গলিত এবং দ্রবীভূত এই দুইটা অবস্থায় এটা বিদ্যুৎ পরিবহন করে। এখন গলিত বা দ্রবীভূত অবস্থায় বিদ্যুৎ পরিবহন করতে পারে কেন? কারণ যখন এটাকে তাপ দিয়ে আমরা সলিড থেকে লিকুইড করব, তখন এর মধ্যে যে দুইটা আয়ন আছে, একটা ক্যাটায়ন আর একটা অ্যানায়ন, এই আয়ন দুইটা ওই লিকুইড স্টেটের মধ্যে মুক্ত হয়ে যায় বা মুক্ত অবস্থায় চলাচল করতে পারে। একইভাবে দ্রবীভূত অবস্থায়, অর্থাৎ এর মধ্যে যদি আমরা পানি যোগ করি, এই যে পানি যোগ করলে এইটা পানিতে দ্রবীভূত হয়ে সোডিয়াম প্লাস আর ক্লোরিন মাইনাস আয়ন তৈরি করে, যে দুইটা আয়ন এই দ্রবণের মধ্যে মুক্ত অবস্থায় থাকে, ঠিক আছে? তো এই মুক্ত আয়নের মাধ্যমে মূলত এই তড়িৎ বিশ্লেষ্য পরিবাহী যারা, তারা বিদ্যুৎ পরিবহনে অংশগ্রহণ করে বা বিদ্যুৎ পরিবহন করে। ওকে, তাহলে এই বিদ্যুৎ পরিবহনের প্রকৃতির উপর ভিত্তি করে পরিবাহী পদার্থকে দুইটা শ্রেণীতে ভাগ করা যায়। এখন এর বাইরেও এক ধরনের পরিবাহী আছে, যাদেরকে সুপার সুপার কন্ডাক্টর বলে। সুপার কন্ডাক্টর কারা? যাদের রোধের মান নাই বললেই চলে, শূন্যের কাছাকাছি বা শূন্য, সুপার কন্ডাক্টর। এদের কি রোধের মান শূন্য, নাই, এই ধরনের পরিবাহীকে বলে হচ্ছে সুপার কন্ডাক্টর। তো এই ধরনের পরিবাহীগুলো তৈরি করা হচ্ছে বিভিন্ন ধরনের ধাতুগুলোকে মিশ্রিত করে, যেটাকে আমরা সংকর ধাতু বলি, ঠিক আছে? এরকম একটা উদাহরণ, যেমন দেখো, এই ধরনের যৌগগুলো হচ্ছে সুপার কন্ডাক্টর হিসেবে কাজ করে। এদের রোধের মান শূন্যের কাছাকাছি বা শূন্য ধরে নেওয়া যায়, ঠিক আছে? এই জন্য এদেরকে সুপার কন্ডাক্টর বলে। এখানে তোমার ওই যে বলে না, রোধ কি বাধা, বাধার কারণে এখানে তড়িৎ শক্তির অপচয় ঘটে, এই সকল পরিবাহীতে তড়িৎ শক্তির কোনো অপচয় ঘটে না। হ্যাঁ, আছে। তড়িৎ বিশ্লেষ্য পরিবাহী হচ্ছে দুই ধরনের হয়। একটা হচ্ছে তীব্র তড়িৎ বিশ্লেষ্য পরিবাহী, তীব্র তড়িৎ বিশ্লেষ্য
পরিবাহী, আরেকটা হচ্ছে মৃদু তড়িৎ বিশ্লেষ্য পরিবাহী। ঠিক আছে, তো তীব্র তড়িৎ বিশ্লেষ্য পরিবাহী কারা? সকল তীব্র অ্যাসিড এবং তীব্র ক্ষারের জলীয় দ্রবণ, সকল তীব্র অ্যাসিড ও তীব্র ক্ষারের জলীয় দ্রবণ, এগুলো হচ্ছে তীব্র তড়িৎ বিশ্লেষ্য পরিবাহী। আর মৃদু তড়িৎ বিশ্লেষ্য পরিবাহীর মধ্যে আছে মৃদু অ্যাসিড, সকল মৃদু অ্যাসিড ও মৃদু ক্ষারের জলীয় দ্রবণ, মৃদু অ্যাসিড ও মৃদু ক্ষারের জলীয় দ্রবণ, এই হচ্ছে মৃদু তড়িৎ বিশ্লেষ্য পরিবাহী। ঠিক আছে, ওকে। আচ্ছা, তড়িৎ কোষ কাকে বলে? যে সকল কোষে তড়িৎ শক্তি রাসায়নিক শক্তিতে অথবা রাসায়নিক শক্তি তড়িৎ শক্তিতে রূপান্তরিত হয়। ঠিক আছে, হয় তড়িৎ শক্তি রাসায়নিক শক্তিতে রূপান্তরিত হবে অথবা রাসায়নিক শক্তি তড়িৎ শক্তিতে রূপান্তরিত হবে। এই ধরনের কোষগুলোকে বলে তড়িৎ কোষ। আর এই শক্তি রূপান্তরের উপর ভিত্তি করে তড়িৎ কোষকে দুইটা ভাগে ভাগ করা যায়। এক হচ্ছে গ্যালভানিক কোষ বা তড়িৎ রাসায়নিক কোষ, আরেকটা হলো তড়িৎ বিশ্লেষ্য কোষ, তাই না? এই দুইটা, একটা হচ্ছে তড়িৎ রাসায়নিক কোষ আর একটা হচ্ছে তড়িৎ বিশ্লেষ্য কোষ। তো এই দুইটা কোষের মধ্যে প্রথমে আমরা তড়িৎ রাসায়নিক কোষ বা এই তড়িৎ রাসায়নিক কোষের একটা হলো গ্যালভানিক কোষ আছে, বা গ্যালভানিক কোষকে আমরা তড়িৎ রাসায়নিক কোষ বলে থাকি। তো আমরা তড়িৎ রাসায়নিক কোষটা সম্পর্কে একটু দেখব। তড়িৎ রাসায়নিক কোষ। আচ্ছা, তড়িৎ রাসায়নিক কোষ হচ্ছে যে সকল তড়িৎ কোষে রাসায়নিক বিক্রিয়ার মাধ্যমে বিদ্যুৎ উৎপন্ন হয়, যে সকল তড়িৎ কোষে রাসায়নিক বিক্রিয়ার মাধ্যমে বিদ্যুৎ উৎপাদন হয় সেই সকল তড়িৎ কোষকে তড়িৎ রাসায়নিক কোষ বলে। ঠিক আছে, তো তড়িৎ রাসায়নিক কোষের মধ্যে একটা কোষকে আমরা কি বলি? গ্যালভানিক কোষ, তাই না? তো গ্যালভানিক কোষ কেমন? গ্যালভানিক কোষ হচ্ছে দুই ধরনের হয়, একটা হচ্ছে দুই প্রকোষ্ঠ বিশিষ্ট, আরেকটা হচ্ছে এক প্রকোষ্ঠ বিশিষ্ট, তাই না? একটা হলো দুই প্রকোষ্ঠ বিশিষ্ট গ্যালভানিক কোষ আর একটা হলো এক প্রকোষ্ঠ বিশিষ্ট গ্যালভানিক কোষ। তো দুই প্রকোষ্ঠ বিশিষ্ট গ্যালভানিক কোষের বাম দিকের প্রকোষ্ঠে ধরে নাও আমরা একটা তড়িৎদ্বার ব্যবহার করলাম। মানে তড়িৎদ্বার কি? তড়িৎদ্বার হলো তড়িৎ কোষের যে প্রান্তে জারণ অথবা বিজারণ বিক্রিয়া হয়। অর্থাৎ তড়িৎ কোষগুলোতে কোন ধরনের বিক্রিয়া হয়? রেডক্স বিক্রিয়া, অর্থাৎ জারণ বিজারণ বিক্রিয়া হয়। তো জারণ বিজারণ বিক্রিয়ার মধ্যে যেই তড়িৎদ্বারে জারণ বিক্রিয়া হয়, কি বলি, জারণ বা বিজারণ বিক্রিয়া হয় তড়িৎ কোষের যে প্রান্তগুলোতে, সেই প্রান্তগুলোকে বলে তড়িৎদ্বার। ঠিক আছে, কারণ তড়িৎদ্বার তড়িৎ কোষে দুই ধরনের হয়, একটা হচ্ছে অ্যানোড তড়িৎদ্বার আর একটা হলো ক্যাথোড তড়িৎদ্বার। তো তড়িৎ কোষের যে তড়িৎদ্বারে জারণ বিক্রিয়া হয় সেটাকে অ্যানোড বলে, আর যে তড়িৎদ্বারে বিজারণ বিক্রিয়া হয় সেটাকে ক্যাথোড বলে। ঠিক আছে, ওকে। তাহলে এই হচ্ছে ধরে নাও দুই প্রকোষ্ঠ বিশিষ্ট গ্যালভানিক কোষ, যার বাম দিকে একটা তড়িৎদ্বার আছে, এটা হলো অ্যানোড। সবসময় তড়িৎ কোষগুলোর বাম দিকে অ্যানোড থাকে আর ডান দিকে তড়িৎদ্বারটা ক্যাথোড হয়, এটা হলো ক্যাথোড। ঠিক আছে, আচ্ছা, এখন অ্যানোড এবং ক্যাথোডকে একটি পরিবাহী তার দ্বারা সংযুক্ত করা থাকে, যার মাঝখানে এখানে এরকম একটা অ্যামিটার বা গ্যালভানোমিটার লাগানো থাকে, যাতে আমরা বিদ্যুৎ প্রবাহ হচ্ছে এটা আমরা যেন বুঝতে পারি। ঠিক আছে, এখন আসি কি পরিমাণ বিদ্যুৎ উৎপাদন হবে সেটাও তুমি চাইলে এখান থেকে রিডিংটা নিতে পারবা। এইবার আসি, এই যে অ্যানোড বা ক্যাথোড যে দুইটা তড়িৎদ্বার আছে, এই তড়িৎদ্বারগুলো একটা তড়িৎ বিশ্লেষ্য দ্রবণের মধ্যে নিমজ্জিত করা থাকে। তার মানে এই পাশে একটা তড়িৎ বিশ্লেষ্য দ্রবণ, এই পাশেও একটা তড়িৎ বিশ্লেষ্য দ্রবণ থাকে। তা ধরে নাও
সব বহুল প্রচলিত যে গ্যালভানিক কোষ, সেই গ্যালভানিক কোষটা সম্পর্কে বলি। সেটা হচ্ছে অ্যানোডে ধরে নাও জিঙ্ক সালফেট দ্রবণ আছে। তো জিঙ্ক সালফেট দ্রবণের মধ্যে যদি অ্যানোড তড়িৎদ্বার হিসেবে তোমাকে কোনো ধাতব দণ্ড নিতে হয়, তাহলে সেটাকে কোনটাকে নিব আমরা? জিঙ্ক দণ্ডটাকে নিব। এবং ক্যাথোডের মধ্যে ধরে নাও এইখানে ধরে নাও কপার সালফেট দ্রবণ আছে। তো কপার সালফেট দ্রবণের মধ্যে যদি আমরা ক্যাথোড হিসেবে কোনো তড়িৎ দণ্ড নিতে চাই, তাহলে সেটাকে কোনটা নিব? কপার দণ্ডকে নিব। ঠিক আছে, তাহলে এখানে জিঙ্ক দণ্ডটা অ্যানোড, কপার দণ্ডটা ক্যাথোড। জিঙ্ক সালফেট এর দ্রবণের মধ্যে অ্যানোডটা ডোবানো থাকে, কপার সালফেট দ্রবণের মধ্যে ক্যাথোড ডোবানো থাকে। ঠিক আছে, এই হলো আমাদের কানেক্ট হয়ে গেল। এখন গ্যালভানিক কোষের এই দুই প্রকোষ্ঠ বিশিষ্ট কোষের এই দ্রবণ দুইটার মধ্যে সংযোগ স্থাপনের জন্য এখানে একটা সরু বাঁকা কাঁচনল ব্যবহার করা হয়, যেটা লবণপূর্ণ থাকে। এরকম লবণপূর্ণ সরু বাঁকা কাঁচনল, এটাকে বলে লবণ সেতু। ঠিক আছে, তো লবণ সেতু কাকে বলে? একটি সরু বাঁকা কাঁচনল যার মধ্যে লবণ উপস্থিত থাকে, তাকে লবণ সেতু বলে। ওকে, তো এরকম একটা লবণ সেতু থাকে যাতে দ্রবণ দুইটার মধ্যে সংযোগ স্থাপন হয়। এখন আসি এই লবণ সেতুর কি কাজ, এটা আমরা পরে গিয়ে এক্সপ্লেন করব। আগে দেখি যে গ্যালভানিক কোষ কিভাবে কাজ করে, অর্থাৎ এটা যে বিদ্যুৎ উৎপাদন করে সেই কৌশলটা কি। আচ্ছা, গ্যালভানিক এক প্রকোষ্ঠ বিশিষ্ট কোষের ক্ষেত্রেও এই বাম দিকে অ্যানোড থাকে এবং ডান দিকে ক্যাথোড থাকে। ঠিক আছে, এটা অ্যানোড হলে এটা হবে ক্যাথোড। এই অ্যানোড এবং ক্যাথোড দুইটাই একটা তড়িৎ বিশ্লেষ্য দ্রবণের মধ্যে ডোবানো থাকে, এবং এই তড়িৎ বিশ্লেষ্য দ্রবণের তোমার হচ্ছে দুই পাশে আয়নের প্রবাহ যাতে ঠিক থাকে এবং ইলেকট্রনগুলো যেন এই পাশ থেকে এই পাশে না আসতে পারে, এদের মাঝখানে একটা পরিবাহী তার দিয়ে ধরে নাও এখানে একটা অ্যামিটার লাগানো আছে এরকম। তো ইলেকট্রনগুলো যাবে কোন দিক দিয়ে, অথবা বিদ্যুৎ প্রবাহ কোন দিক দিয়ে হবে? এই তো পরিবাহী তার দিয়ে, তাই না? তো এইখানে অ্যানোড এবং ক্যাথোডটাকে পৃথক করে রাখার জন্য এখানে একটা বৈষম্য ভেদ্য পর্দা ব্যবহার করা হয়। বৈষম্য ভেদ্য পর্দা। ঠিক আছে, এই বৈষম্য ভেদ্য পর্দার কাজ কি, ভালো করে মনোযোগ দিয়ে খেয়াল করবা। এটা একটা স্পেশাল বৈষম্য ভেদ্য পর্দা। এর কাজ হচ্ছে এই পাশ থেকে এই পাশে সে ইলেকট্রন যেতে দিবে না, কিন্তু আয়ন প্রবাহিত হতে দিবে। অর্থাৎ এই বৈষম্য ভেদ্য পর্দার মধ্য দিয়ে আয়ন চলাচল করতে পারবে, কিন্তু এর মধ্য দিয়ে ইলেকট্রন ফ্লো করতে পারবে না, ইলেকট্রন যেতে পারবে না। ইলেকট্রনকে যেতে হলে ওই পরিবাহী তার দিয়ে যেতে হবে। কথাটা বুঝাইতে পারছি? ওকে, তাহলে গ্যালভানিক কোষ দুই ধরনের হয়, এক প্রকোষ্ঠ এবং দুই প্রকোষ্ঠ বিশিষ্ট কোষ। এক প্রকোষ্ঠ বিশিষ্ট কোষে মাঝখানে বৈষম্যভেদ্য পর্দা থাকে, আর দুই প্রকোষ্ঠ বিশিষ্ট কোষে মাঝখানে লবণ সেতু থাকে। ঠিক আছে, দ্রবণের সংযোগ স্থাপনের জন্য বাম দিকে অ্যানোড ডান দিকে ক্যাথোড, এখানেও বাম দিকে অ্যানোড ডান দিকে ক্যাথোড থাকে। এখন আসি এরা কিভাবে বিদ্যুৎ উৎপাদন করে। আমরা জানি জারণ বিজারণ বিক্রিয়া মানে হচ্ছে ইলেকট্রন আদান প্রদান ঘটে যে বিক্রিয়াগুলোতে, সেটাই হলো জারণ বিজারণ বিক্রিয়া। তো এখানে গ্যালভানিক কোষের অ্যানোড তড়িৎদ্বারটা জারণ ঘটায় এবং ক্যাথোড তড়িৎদ্বারটা বিজারণ ঘটায়। তো অ্যানোডে আমরা কোন দণ্ডটাকে ব্যবহার করছি? অ্যানোডে আমরা কাকে ব্যবহার করছি? আচ্ছা, তাহলে আমরা লিখলাম অ্যানোড অর্ধকোষ বিক্রিয়া। অর্ধকোষ কেন বললাম? আচ্ছা, জারণ এবং বিজারণ এই দুইটা মিলে একটা কমপ্লিট বিক্রিয়া জারণ বিজারণ হয়। তো জারণ হয় কোথায়? অ্যানোডে। আর বিজারণ হয় কোথায়? ক্যাথোডে। এই জন্য জারণ অর্ধকোষ বিক্রিয়া এবং ক্যাথোড অর্ধকোষ বিক্রিয়া। তো জারণ অর্ধকোষ বা অ্যানোড অর্ধকোষ বিক্রিয়া কোনটা? এখানে আমরা অ্যানোডে ব্যবহার করছি জিঙ্ক। তো অ্যানোডে কোন বিক্রিয়া হয়? জারণ। তাহলে জিঙ্ক এখানে ইলেকট্রন ত্যাগ করবে, করে দুইটা ইলেকট্রন ত্যাগ করে হবে জিঙ্ক 2+। তার মানে দেখো এই যে জিঙ্ক দণ্ড, এইটা ধীরে ধীরে ভেঙে ভেঙে এই দণ্ডটা ভেঙে ভেঙে জিঙ্ক 2+ আয়ন হবে, তাই না? তার মানে এই পাত্রে আমাদের আলটিমেট এখানে কিন্তু আগে জিঙ্ক 2+ এবং সালফেট 2- ছিল। এই জিঙ্ক দণ্ড ভেঙে যখন আরো জিঙ্ক 2+ তৈরি করতেছে, তার মানে আলটিমেট এখানে জিঙ্ক 2+ এর ঘনমাত্রা বেড়ে যাচ্ছে, তাই কি না? এইবার জিঙ্ক দণ্ড যে ইলেকট্রন গুলো ত্যাগ করলো কথা না, জিঙ্ক দণ্ড যে ইলেকট্রন গুলো ত্যাগ করলো, সেই ইলেকট্রন গুলো এই পরিবাহী তারের মাধ্যমে কোথায় যাবে? ক্যাথোডে যাবে। তো ক্যাথোডে কে কে আছে আমরা একটু দেখি। ক্যাথোডে আছে কপার 2+, সালফেট 2- আর কপার দণ্ড। বলতো এদের মধ্যে কে ইলেকট্রন গ্রহণ করতে পারবে? কে?
কপার ধাতু সালফেট 2 মাইনাস না কপার 2 প্লাস? কপার 2 প্লাস, কারণ তার দুইটা ইলেকট্রনের ঘাটতি আছে, সেই ইলেকট্রন গ্রহণ করে আবার কপার ধাতুতে রূপান্তরিত হতে পারবে। ধাতু কখন ইলেকট্রন গ্রহণ করে না, তাহলে ত্যাগ করে, তাই তো, প্রয়োজন হলে ত্যাগ করে। তাহলে এখানে এই দ্রবণের মধ্যে যে কপার 2 প্লাস আছে, সেই কপার 2 প্লাস মূলত ইলেকট্রন গ্রহণ করবে, অর্থাৎ বিজারণ করবে, করে কপার ধাতুতে পরিণত হবে। তার মানে দেখো তো, এই দ্রবণ থেকে কপার 2 প্লাস, এখানে কে কে আছে? কপার 2 প্লাসও আছে, সালফেট 2 মাইনাসও আছে, তাই না? এর মধ্যে থেকে কপার 2 প্লাস ইলেকট্রন গ্রহণ করে কপার ধাতু হচ্ছে, তার মানে কি এই দণ্ডের গায়ে লেগে যাবে, তাহলে এই দণ্ডটা মোটা হবে, অর্থাৎ এই দ্রবণের মধ্যে সালফেট 2 মাইনাসের ঘনমাত্রা বেড়ে যাবে। কপার 2 প্লাস কমে যাচ্ছে মানে তো সালফেট বেড়ে যাবে, কারণ এই দুটো তো সমান ছিল। কথাটা বুঝাইতে পারলাম? তাহলে আলটিমেট দেখো, এই পাশে আমাদের জিঙ্ক 2 প্লাস এর ঘনমাত্রা বেড়ে যাচ্ছে, আর এখানে সালফেট 2 মাইনাস এর ঘনমাত্রা বেড়ে যাচ্ছে, অর্থাৎ এই পাশে পজিটিভ চার্জ আর এই পাশে নেগেটিভ চার্জের ঘনমাত্রা বেড়ে যাচ্ছে। এর ফলে যখনই এখানে ঘনমাত্রা এরকম বেড়ে যাবে, তখনই এটা কি বিক্রিয়াটা বন্ধ হয়ে যাবে। কেন বন্ধ হয়ে যাবে? দেখো, এই জিঙ্ক দণ্ড ভেঙে যে জিঙ্ক 2 প্লাস হচ্ছে, এই জিঙ্ক 2 প্লাসটা তৈরি হওয়া মানেই তো ইলেকট্রন ত্যাগ করা। এখন জিঙ্ক 2 প্লাসের ঘনমাত্রা যদি এখানে বেড়ে যায়, তাহলে জিঙ্ক দণ্ড ভেঙে আর জিঙ্ক 2 প্লাস তৈরি করতে চাইবে না। আর এই পাশে নেগেটিভ চার্জের ঘনমাত্রা বেড়ে যাচ্ছে, তার মানে কি ইলেকট্রন এর ফ্লো কোন দিক থেকে? এদিক থেকে এদিকে। তো ইলেকট্রন কোন দিকে যাচ্ছে? ক্যাথোডের দিকে। ক্যাথোডে যদি ঋণাত্মক আয়নের ঘনমাত্রা বেড়ে যায়, তাহলে ঋণাত্মক চার্জযুক্ত ইলেকট্রন আর এদিকে যেতে চাইবে না। সোজা কথা হলো, এখানে একটা ভোল্টেজ ডিফারেন্স তৈরি হয়, যার কারণে বিক্রিয়া বন্ধ হয়ে যায়। বিক্রিয়া সচল রাখার উপায় কি? সচল রাখার উপায় হচ্ছে এখানে আমাদের একটা লবণ সেতু ইউজ করতে হবে। এই লবণ সেতুর মধ্যে একটা লবণ আছে, ধরে নাও পটাশিয়াম ক্লোরাইড লবণ আছে, ঠিক আছে? তো এখানে দেখো তুলা দিয়ে আটকানো আছে, এরকম তুলা দিয়ে আটকানো থাকে লবণ সেতুর মুখটা। এখানে এই যে পটাশিয়াম লবণের মধ্যে পটাশিয়াম প্লাস আর ক্লোরিন মাইনাস আয়ন, দুইটা যে আয়ন আছে, যেই পাত্রে যে আয়নের ঘনমাত্রা বেড়ে যাবে, ওর বিপরীত আয়নটা, এই লবণের বিপরীত আয়নটা সেই পাত্রে ব্যাপন প্রক্রিয়ায় প্রবেশ করবে। যেমন ধরো এখানে কোন আয়নের ঘনমাত্রা বেড়ে গেছে? নেগেটিভ। তাহলে এখান থেকে পজিটিভ আয়ন অর্থাৎ পটাশিয়াম প্লাস আয়ন এখান থেকে ব্যাপন প্রক্রিয়ায় প্রবেশ করবে। পটাশিয়াম প্লাস আয়ন ব্যাপন প্রক্রিয়ায় প্রবেশ করে যতগুলো নেগেটিভ চার্জ এখানে বেড়ে গেছে, সমান সংখ্যক পটাশিয়াম ওখানে গিয়ে পজিটিভ এবং নেগেটিভের আয়নের ভারসাম্য তৈরি করবে। এখানেও তাই, নেগেটিভ আয়ন এসে এখানে পজিটিভ নেগেটিভের ভারসাম্য তৈরি করবে। এমন না যে ক্লোরিন মাইনাস এখানে এসে জিঙ্ক 2 প্লাসের সাথে বিক্রিয়া করবে, এরকম না। শুধুমাত্র আয়নের সমতাটা রক্ষা করার জন্য আয়নের ফ্লো হবে। বুঝে গেল? এর ফলে দুই পাশে যখন আয়নের সমতা আবার তৈরি হয়ে যাবে, তখন আবার বিক্রিয়া চলতে থাকবে। তার মানে লবণ সেতু যতই থাকে, তাহলে দীর্ঘ সময় এখানে বিক্রিয়া করানো যাবে, অর্থাৎ বিদ্যুৎ উৎপাদন করা যাবে। তাহলে কোশ্চেন যদি আসে, এরকম চিত্র দিয়ে আসবে, একটাতে লবণ সেতু থাকতে পারে, আবার নাও থাকতে পারে। যদি লবণ সেতু না দিয়ে বলে যে এই কোষ দিয়ে দীর্ঘ সময় বিদ্যুৎ উৎপাদন করা যাবে কিনা, তাহলে কি করা যাবে? না, কারণ কি লবণ সেতু নাই। ঠিক আছে? তাহলে লবণ সেতু প্রথম কাজ কি? প্রথম কাজ হচ্ছে দুইটা দ্রবণে আয়নের সমতা রক্ষা করা। ঠিক আছে? নাম্বার 2 হচ্ছে যে বিক্রিয়া বন্ধ হয়ে গেছিল সেই বিক্রিয়াটাকে সচল করা। ঠিক আছে? তার মানে কি বিক্রিয়া বাধাহীনভাবে স্বতঃস্ফূর্তভাবে চলতে সাহায্য করা। তাহলে প্রথম কাজ কি করলো? আয়নের সমতা রক্ষা করলো। 2 হলো বিক্রিয়া বাধাহীনভাবে চলতে সাহায্য করলো বা স্বতঃস্ফূর্তভাবে চলতে সাহায্য করে, এবং বিদ্যুৎ উৎপাদন বন্ধ হয়ে যাচ্ছিল যেটা, সেটাকে আবার অব্যাহত রাখলো, বিদ্যুৎ উৎপাদন অব্যাহত রাখে। ঠিক আছে? আচ্ছা, লবণ সেতুর একটা অসুবিধাও আছে, যদি এটা খুবই কম। সেটা হচ্ছে এই যে এটা ধরো একটা লবণ সেতুর মুখ, ঠিক আছে? এখানে ধরো ব্যাপন প্রক্রিয়ায় নেগেটিভ আয়ন এদিকে প্রবেশ করতেছে, তার মানে এই পাশটা কিন্তু পজিটিভ আয়ন জমা হচ্ছে, তাই না? তাহলে এই পাশটা নেগেটিভ, এই পাশটা পজিটিভ। লবণ সেতুর মুখেই দেখো একটা কোষ হয়ে গেছে, একটা ইন্টারনাল কোষ হয়ে গেছে, একটা পজিটিভ একটা নেগেটিভ, মানে একটা কোষ হয়ে গেল না? এই কোষের এখানে ইন্টারনাল একটা কোষ তৈরি হওয়ার কারণে এখানে ভোল্টেজ সামান্য পরিমাণ নষ্ট হয়, তো এটা খুবই কম। ঠিক আছে? তার মানে লবণ সেতুর অসুবিধা খুবই কম, সুবিধাই বেশি। ওকে, এখন দেখো, এই যে আমরা অ্যানোড এবং ক্যাথোড বিক্রিয়াটা লিখলাম, অর্ধকোষ বিক্রিয়া, এই দুইটা অর্ধকোষ বিক্রিয়াকে যদি আমরা যোগ করি, তাহলে পেয়ে যাব কোষ বিক্রিয়া। তো তোমাদের প্রশ্ন আসবে এরকম যে অর্ধকোষ এবং কোষ বিক্রিয়া দেখাও, অর্ধকোষ এবং কোষ বিক্রিয়া দেখাও। তখন আমাকে এই দুইটা বিক্রিয়া, অর্ধকোষ বিক্রিয়া দেখায়, তারপর কোষ বিক্রিয়া দেখাতে হবে। ঠিক আছে? এবার দেখো, কোষ বিক্রিয়া যদি আমি লিখি, দেখো এটা দুইটা ইলেকট্রন ত্যাগ করছে, এখানে গ্রহণ হয়েছে, তাহলে জিঙ্ক প্লাস কপার 2 প্লাস, ডানে আমরা পাবো হচ্ছে জিঙ্ক 2 প্লাস প্লাস কপার। এই হলো কোষ বিক্রিয়া। ঠিক আছে? কোষ বিক্রিয়া শুধু চায় এরকম না, কোষ বিক্রিয়ার সাথে আবার কোষ সংকেতও চায়। কারণ কোষ সংকেতটা কি, চলো এটা দেখি।
ধরো এই যে অ্যানোড অর্ধকোষ বিক্রিয়া যেটা আমরা লিখছি, এটা আমরা সংক্ষেপে যদি উপস্থাপন করতে চাই তাহলে কিভাবে করতে পারি, সেটা হচ্ছে জিঙ্ক বাই জিঙ্ক 2+ যদি আমি লিখি, দেখো তো এইটুকু দেখে বোঝা যায় কিনা যে এখানে জিঙ্ক ধাতু ইলেকট্রন ত্যাগ করে জিঙ্ক 2+ হয়েছে। তো ইলেকট্রন ত্যাগ মানে কোন বিক্রিয়া? জারণ। তার মানে কি এটা অ্যানোড না ক্যাথোড? তাহলে ধাতু থেকে আয়ন থাকলে আমরা বুঝবো এটা কি অ্যানোড। ঠিক আছে। আচ্ছা, এবার আসি, এইটা যদি আমরা উপস্থাপন করি তাহলে কিভাবে সংক্ষেপে উপস্থাপন করতে পারি, কপার 2+ থেকে কপার। দেখো তো এইটুকু দেখে আমরা এই পুরো বিক্রিয়াটা সম্পর্কে ধারণা লাভ করতে পারি কিনা, যে কপার 2+ থেকে কপার হয়েছে মানে কপার 2+ দুইটা ইলেকট্রন গ্রহণ করে কপার ধাতু হয়েছে, তার মানে এটা বিজারণ, এটা ক্যাথোড অর্ধকোষ বিক্রিয়া। তাহলে এই অর্ধকোষ বিক্রিয়াটাকে আমরা এই রকম সংক্ষেপে যে সংকেতের মাধ্যমে উপস্থাপন করি এটাকে অর্ধকোষ সংকেত বলে। ঠিক আছে। এখন এই দুইটা অর্ধকোষ সংকেতকে যদি আমরা একসাথে লিখি তাহলে কোষ সংকেত হয়ে যাবে। অর্থাৎ আমি যদি কোষ সংকেত লিখি, দেখো কোষ সংকেত, কোষ সংকেত যদি লিখি তাহলে বাম দিকে আমরা সবসময় কি লিখি, অ্যানোড লিখি, তাই না? তাহলে বাম দিকে আমরা লিখবো জিঙ্ক বাই জিঙ্ক 2+, আর ডান দিকে কি লিখবো, কপার 2+ বাই কপার। ঠিক আছে। এখন এই পাশটা হলো অ্যানোড আর এই পাশটা হলো ক্যাথোড। যদি কোষটা আমার দুই প্রকোষ্ঠ বিশিষ্ট হয় তাহলে অ্যানোড এবং ক্যাথোডকে পৃথক করার জন্য মাঝখানে দুইটা স্ট্রেট লাইন ইউজ করতে হবে। ঠিক আছে। তাহলে এই স্ট্রেট লাইন দিয়ে আমরা কি বুঝবো, দুইটা স্ট্রেট লাইন যদি থাকে তাহলে আমরা বুঝবো যে এটা দুই প্রকোষ্ঠ বিশিষ্ট কোষ। ওকে, এটা বাম দিকে অ্যানোড আর ডান দিকে হলো ক্যাথোড। এবার আরেকটা কথা মনোযোগ দিয়ে খেয়াল করো, সেটা হচ্ছে এই যে জিঙ্ক, এটা কি দণ্ড, ধাতব দণ্ড, তাই না? তো ধাতু কোন অবস্থায় থাকে, কঠিন অবস্থায় থাকে, এই জন্য এর পাশে ব্রেকেটে সলিড লিখতে হবে। ঠিক আছে। তাহলে ধাতুগুলোর পাশে আমরা ব্রেকেটে সলিড লিখব। এরপরে এই যে আয়নগুলো, আয়নগুলো কোথায় থাকে, দ্রবণে থাকে, আর দ্রবণের কি থাকে, ঘনমাত্রা থাকে। তো এই ঘনমাত্রাগুলোকে আমরা ব্রেকেটে এখানে লিখব। ঠিক আছে। এটা হলো কোষ সংকেত লেখার নিয়ম। বাম দিকে অ্যানোড লিখতে হবে এবং ডান দিকে ক্যাথোড লিখতে হবে। ধাতুর শেষে ব্রেকেটে তার ভৌত অবস্থা লিখতে হবে এবং আয়নের পাশে ব্রেকেটে তার ঘনমাত্রা লিখতে হবে। ঠিক আছে। অথবা অ্যাকুয়াস লিখলেও হবে। অ্যাকুয়াস মানে কি, জলীয় দ্রবণ বা দ্রবণ বোঝায়। ঠিক আছে। তাহলে দুই প্রকোষ্ঠ বিশিষ্ট কোষ হলে আমরা কি করব, অ্যানোড এবং ক্যাথোডের মাঝখানে ডাবল স্ট্রেট লাইন দিব। আর ডাবল স্ট্রেট লাইন যদি দেওয়া থাকে তাহলে আমরা বুঝবো যে এটা দুই প্রকোষ্ঠ বিশিষ্ট কোষ, তার মানে এখানে লবণ সেতু আছে। আচ্ছা, এইবার আসি, যদি এটা এক প্রকোষ্ঠ বিশিষ্ট কোষ হয় তাহলে এখানে সিঙ্গেল স্ট্রেট লাইন থাকবে অথবা সিঙ্গেল ডটেড লাইন থাকবে। ঠিক আছে। সিঙ্গেল স্ট্রেট লাইন বা সিঙ্গেল ডটেড লাইন, তার মানে আমরা বুঝবো এটা এক প্রকোষ্ঠ বিশিষ্ট কোষ, মাঝখানে একটা বৈষম্যভেদ্য পর্দা আছে দ্রবণটাকে দুইটাকে আলাদা করার জন্য। কথা ক্লিয়ার? আচ্ছা, এই গেল হচ্ছে কোষ সংকেত লেখার নিয়ম। আর কোষ সংকেত লেখার আরো নিয়ম আছে। যদি গ্যাসীয় অবস্থায় থাকে, ধরে নাও বাম দিকে আমাদের অ্যানোডটা হচ্ছে হাইড্রোজেন থেকে দুইটা H+ আয়ন উৎপন্ন করছে, তার মানে এটা জারণ বিক্রিয়া। হ্যাঁ। আর ডান দিকে ধরো দুইটা H+, দুইটা ইলেকট্রন গ্রহণ করে হাইড্রোজেন গ্যাস হয়েছে, ধরে নিলাম এটা আমাদের দুই প্রকোষ্ঠ বিশিষ্ট কোষ, তাহলে ডাবল স্ট্রেট লাইন। এখন অ্যানোড এবং ক্যাথোড দুইটার মধ্যেই দেখো অ্যানোডটা গ্যাসীয় অবস্থায়, ক্যাথোডেও গ্যাসীয় অবস্থা আছে। তো যদি এরকম হয় অ্যানোড গ্যাসীয় অবস্থায় বা ক্যাথোড গ্যাসীয় অবস্থায় থাকে, তাহলে অ্যানোডের বাম দিকে একটা ব্রেকেটে, ফার্স্ট ব্রেকেটে সলিড তড়িৎদ্বার লিখতে হবে যার উপস্থিতিতে হাইড্রোজেন গ্যাস বিক্রিয়া করছে। যদি ওখানে নিকেল থাকে তাহলে নিকেল লিখতে হবে, যদি প্লাটিনাম থাকে প্লাটিনাম লিখতে হবে। ক্লিয়ার? একইভাবে ডান দিকে, ক্যাথোডের ডান দিকে ফার্স্ট ব্রেকেটে এরকম একটা সলিড তড়িৎদ্বার লিখে দিতে হবে। ঠিক আছে। এটা হলো কোষ সংকেত লেখার নিয়ম। আরো অনেক নিয়ম আছে, আমাদের যতটুকু প্রয়োজন সেটা আমরা বলে ফেলছি। এরপরে তাহলে গ্যালভানিক কোষ থেকে যদি প্রশ্ন আসে কিভাবে আসবে বুঝছি বিষয়টা। একটা চিত্র দেওয়া থাকবে, লবণ সেতু থাকতেও পারে, নাও পারে। বলবে যে দীর্ঘ সময় বিদ্যুৎ উৎপাদন করা যাবে কিনা, অথবা এই কোষের কোষ বিক্রিয়া, কোষ সংকেত দেখাও। তাহলে কোষ বিক্রিয়া এবং কোষ সংকেত এভাবে দেখাবো। ওকে। এবার তড়িৎ বিশ্লেষ্য কোষ। আচ্ছা, তড়িৎ বিশ্লেষ্য কোষ হচ্ছে যে সকল তড়িৎ কোষে বিদ্যুৎ দিলে রাসায়নিক বিক্রিয়া হয়, তার মানে কি তড়িৎ শক্তি রাসায়নিক শক্তিতে রূপান্তরিত হয়। ঠিক আছে। এখানে কি হবে, তড়িৎ শক্তি রাসায়নিক শক্তিতে রূপান্তরিত হবে।
এটা হচ্ছে তড়িৎ বিশ্লেষ্য কোষের কাজ। তো তড়িৎ বিশ্লেষ্য কোষ মূলত এক প্রকোষ্ঠ বিশিষ্ট হয়, অর্থাৎ একটা পাত্র দিয়ে তৈরি হয়। এটার বাম দিকে থাকে অ্যানোড আর ডান দিকে ক্যাথোড। আরেকটা কথা বলতে ভুলে গেছি, যে তড়িৎ বিশ্লেষ্য কোষে এই যে বিদ্যুৎ শক্তি রাসায়নিক শক্তিতে রূপান্তরিত হয় কিভাবে, তার মানে একটা তড়িৎ উৎস এখানে কানেক্ট করতে হয়। তো এখানে ধরে নাও একটা ব্যাটারি আছে, ব্যাটারির পজিটিভ প্রান্ত অ্যানোডের সাথে, নেগেটিভ প্রান্ত ক্যাথোডের সাথে সংযুক্ত করা হয়। তাহলে এইটা হলো আমাদের অ্যানোড আর এইটা হলো ক্যাথোড। ক্লিয়ার? তো তড়িৎ বিশ্লেষ্য কোষের অ্যানোডটা হলো পজিটিভ আর গ্যালভানিক কোষের অ্যানোডটা হলো নেগেটিভ। এটা হলো পার্থক্য। গ্যালভানিক কোষের অ্যানোড নেগেটিভ আর তড়িৎ বিশ্লেষ্য কোষের অ্যানোড হলো পজিটিভ। এবার খুব মনোযোগ দিয়ে দেখো, এখানে ধরে নাও আমি একটা তড়িৎ বিশ্লেষ্য দ্রবণ নিলাম, দ্রবণটা হচ্ছে তোমার সোডিয়াম ক্লোরাইডের দ্রবণ। তো সোডিয়াম ক্লোরাইড দ্রবণ মানে এখানে দুইটা আয়ন আছে, কি কি? একটা সোডিয়াম প্লাস আর একটা হচ্ছে ক্লোরিন মাইনাস, তাই না? আচ্ছা, একটু খুব স্বাভাবিকভাবে চিন্তা করে বলো যে এখানে সোডিয়াম প্লাসটা এই দুইটা তড়িৎদ্বারের মধ্যে কোথায় গিয়ে বিক্রিয়া করবে আর ক্লোরিন মাইনাসটা কোথায় বিক্রিয়া করবে? এই ক্লোরিন অ্যানোডে করবে আর সোডিয়াম ক্যাথোডে করবে, এটাই তো? আচ্ছা, কেন এটা হলো দেখো, এই দেখো এই তড়িৎদ্বারটা কোন চার্জ বিশিষ্ট? পজিটিভ। তাহলে ওকে কাকে আকর্ষণ করবে? নেগেটিভকে, অর্থাৎ অ্যানায়নকে। তাহলে আমরা মনে রাখবো এভাবে, অ্যানোডে অ্যানায়ন, ক্যাথোডে ক্যাটায়ন, এভাবে মনে রাখবো, ঠিক আছে? তাহলে তড়িৎ বিশ্লেষ্য কোষের অ্যানোডে বিক্রিয়া করবে অ্যানায়ন, ক্যাথোডে বিক্রিয়া করবে ক্যাটায়ন। আচ্ছা, এখন আসি তড়িৎ বিশ্লেষ্য কোষের কি কি কাজ আছে। দেখো, এটার অনেকগুলো ব্যবহার আছে। প্রথম কাজ হলো তড়িৎ বিশ্লেষণ করা, এটাতে ব্যবহার হয়। আরেকটা গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে ইলেকট্রোপ্লেটিং এর ব্যবহার করা হয়। ইলেকট্রোপ্লেটিং। আচ্ছা, ইলেকট্রোপ্লেটিং বিষয়টা কি? মানে এক ধাতুর উপর আরেক ধাতুর প্রলেপ দেওয়া। এখন ধরে নাও তুমি গোল্ডের প্রলেপ দিবা কার উপরে? ধরো নিকেলের উপরে অথবা আয়রনের উপরে গোল্ডের প্রলেপ দিবা। তাহলে গোল্ডের প্রলেপ দিবা, কার প্রলেপ দিচ্ছি? গোল্ডের, তাহলে গোল্ড হবে অ্যানোড, যার উপরে প্রলেপ দিব সে হবে ক্যাথোড। ঠিক আছে? ধরে নাও আমরা এই যে এটা হলো, আমরা কাকে নিচ্ছি? ধরে নাও কপার, কপারের উপরে আমরা সিলভারের প্রলেপ দিব, তাহলে সিলভারকে নিব অ্যানোডে আর কপারকে নিব ক্যাথোডে। ঠিক আছে? সবসময় এইভাবে খেয়াল রাখবা যে যার উপরে প্রলেপ দিব তাকে ক্যাথোডে নিব আর যার দ্বারা প্রলেপ দিব তাকে অ্যানোডে রাখবো। এবং এখানে একটা তড়িৎ বিশ্লেষ্য দ্রবণ ইউজ করতে হবে। খুব ভালো করে দেখো, এখানে যদি আমি বিদ্যুৎ চালনা করি, এখানে বিদ্যুৎ চালনা করলে এই সিলভার ধাতু এটা ভাঙবে, ভেঙে এই ক্যাথোডের উপরে গিয়ে জমা হবে। এখন এখানে কতটুকু বিদ্যুৎ আমি দিব, কতক্ষণ ধরে দিব, দিলে এখানে গিয়ে সিলভারের কতটুকু প্রলেপ পড়বে, এইটার যে ক্যালকুলেশন তার উপরে ভিত্তি করে আমাদের এই যে একটা সূত্র আছে, এটাকে বলে ফ্যারাডের সূত্র, তাই না? তো ফ্যারাডের সূত্রটা কি বলছে? যে অ্যানোড কতটুকু ভেঙে দ্রবীভূত হবে আর অথবা ক্যাথোডে কতটুকু ধাতু জমা হবে, এইটা ডিপেন্ড করে সঞ্চিত ধাতুর পরিমাণ, এটা ডিপেন্ড করে এর মধ্যে আমরা কতটুকু তড়িৎ চার্জ অর্থাৎ কিউ প্রবাহিত করতেছি। ঠিক আছে? এত বিবৃতিতে গেলাম না, কারণ এখান থেকে আসবে তো ম্যাথ, আমার তো বিবৃতি না। তাহলে সূত্রের মনে রাখতে হবে যে এই যে আমরা কি বলে তড়িৎ প্রলেপন বললাম, এক ধাতুর উপর আরেক ধাতুর প্রলেপ দিব, এই ক্ষেত্রে আমি কতক্ষণ ধরে বিদ্যুৎ চালনা করব, কতটুকু তড়িৎ চার্জ প্রবাহিত করলে আমার ক্যাথোডে কতটুকু ধাতু জমা হবে, এইটা ডিপেন্ড করে এই যে এইটার উপর। ঠিক আছে? যে প্রবাহিত তড়িৎ চার্জের সমানুপাতিক হবে সঞ্চিত ধাতুর পরিমাণ অথবা দ্রবীভূত ধাতুর পরিমাণ। কথা ক্লিয়ার? ধাতু কোনটা দ্রবীভূত হচ্ছে? অ্যানোড। সঞ্চিত হচ্ছে কার উপরে গিয়ে? ক্যাথোডের উপরে। তাহলে এখান থেকে যতটুকু ধাতু ভাঙবে এখানে ঠিক ততটুকু ধাতুই জমা হবে। সেই সঞ্চিত ধাতুর পরিমাণ ডিপেন্ড করে কার উপর? এখানে তুমি কতটুকু তড়িৎ চার্জ অর্থাৎ বিদ্যুৎ দিচ্ছ। ঠিক আছে? এখন এই যে কিউ, এই কিউটা কি? প্রবাহিত চার্জের পরিমাণ। কিউ এর একটা সূত্র আছে, কিউ সমান কি? আইটি। যে তুমি একটা নির্দিষ্ট সময় ধরে যত অ্যাম্পিয়ার তড়িৎ প্রবাহিত করবা সেটাই হচ্ছে তোমার প্রবাহিত তড়িৎ চার্জের মান, অর্থাৎ কিউ সমান হবে আইটি। তাহলে আমরা যদি এখান থেকে ডাব্লিউ সূত্র আনি, ডাব্লিউ সমান কি হবে? জেড আইটি। ডাব্লিউ সমানুপাতিক হলো আইটি। আচ্ছা, এই সমানুপাতিক উঠাইলে আমাদের একটা ধ্রুবক ইউজ করতে হয়। এখানে আমরা যে ধ্রুবকটা ইউজ করব তার নাম হলো জেড।
জেড আই টি, এই জেডটাকে কি বলে? তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্ক বলে, তাই না? এটাকে কি বলে? তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্ক। এখন দেখো, তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্ক যদি কোনো ধাতুর বের করতে হয়, অর্থাৎ জেড এর সূত্র হচ্ছে m/nf। কোন ধাতুর ক্ষেত্রে যদি তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্ক বের করতে বলে, তাহলে আমরা এই সূত্র দিয়ে করব, ঠিক আছে? এখানে m হচ্ছে আপেক্ষিক পারমাণবিক ভর, n হলো সর্বোচ্চ যোজনী, n কি? সর্বোচ্চ যোজনী, আর f হলো ফ্যারাডের ধ্রুবক। ফ্যারাডের ধ্রুবক, তো ফ্যারাডের ধ্রুবকের মান কত? ৯৬৫০০ কুলম্ব। ব্যাস, বুঝে গেল বিষয়টা? যেমন আমরা একটা উদাহরণ হিসেবে বলতে পারি যে কপারের তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্ক কত? কপারের তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্ক, আচ্ছা কপারের তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্ক জেড সমান কি? m/nf। আচ্ছা m কি এখানে আপেক্ষিক পারমাণবিক ভর, তো কপারের ভর কত? 63.5, তাহলে আমরা ভর বসালাম 63.5 গ্রাম। আচ্ছা n হলো কপারের সর্বোচ্চ যোজনী কত? 2, তাহলে আমরা এখানে 2 বসাবো। আচ্ছা ধরে নাও এখানে নিরপেক্ষ ধাতু বলায় আমি সর্বোচ্চ যোজনী ইউজ করতেছি, কিন্তু এটা যদি লবণ দেওয়া থাকতো, বলতো যে কপার সালফেট লবণ, তখন আমরা এর জারণ মান দেখবো। কথা বুঝে গেল? যে এখানে জারণ মান কত? ধরে নাও এখানে জারণ মান +2, কারণ সালফেটের -2, তার মানে কপারের হলো +2, তাহলে 2 বসাতে হবে, ঠিক আছে? তাহলে যৌগ বললে জারণ মান দেখবা, আর যদি নিরপেক্ষ মৌল বলে তাহলে সর্বোচ্চ যোজনী ইউজ করবা, ঠিক আছে? তাহলে এই 2 × ৯৬৫০০ এত কুলম্ব, তাহলে কত আসে তোমার? 2.424 × 10⁻⁻, কত গ্রাম জানো? কত? না না, যোজনী, সর্বোচ্চ যোজনী। হ্যাঁ হ্যাঁ, 3.424, 3.29 × 10⁻⁴ গ্রাম পার কুলম্ব। আচ্ছা এইটা হচ্ছে যে কোনো ধাতুর তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্ক বললে আমরা এইভাবে বের করব। এখন ধরো এখান থেকে 2 মার্কের প্রশ্ন আসছে যে কপারের তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্ক এত বলতে কি বুঝো? তাহলে তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্কের সংজ্ঞাটা তোমাকে বুঝতে হবে, তাইলে তুমি এটা লিখতে পারবা। সংজ্ঞাটা কেমন দেখো, এই যে এখানে আসি W সমান কি আসছে আমাদের সূত্র? ZIT, তাহলে Z সমান কি? W/IT, তাই তো? আচ্ছা ধরে নাও I এর মান 1 অ্যাম্পিয়ার আর T এর মান 1 সেকেন্ড, তাহলে আমাদের Z সমান কি হবে? W। তার মানে 1 অ্যাম্পিয়ার তড়িৎ যদি 1 সেকেন্ড যাবত চালনা করা হয়, তাহলে যে পরিমাণ ধাতু জমা হবে বা সঞ্চিত হবে তাকে ওই ধাতুর তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্ক বলে। বুঝাতে পারলাম? 1 অ্যাম্পিয়ার তড়িৎ 1 সেকেন্ড যাবত চালনা করলে ক্যাথোডে যে পরিমাণ ধাতু জমা হবে তাকে ওই ধাতুর তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্ক বলে। তো তোমাকে যদি প্রশ্ন করি যে কপারের তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্ক এত বলতে কি বোঝো, তাহলে তুমি কি বুঝবা? যে কপার লবণের দ্রবণে 1 অ্যাম্পিয়ার তড়িৎ 1 সেকেন্ড যাবত চালনা করলে এত গ্রাম কপার ক্যাথোডে জমা হয়। কথা ক্লিয়ার? হ্যাঁ। আচ্ছা ধরে নাও তোমাকে বললো জিঙ্কের তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্ক 2.79 × 10⁻⁶ গ্রাম পার কুলম্ব বলতে কি বুঝো? ধরো এরকম একটা প্রশ্ন করছে, জিঙ্কের তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্ক এত বলতে কি বুঝো, তাহলে কি লিখবা? জিঙ্কের লবণের দ্রবণে 1 অ্যাম্পিয়ার তড়িৎ ক্যাথোডে এত গ্রাম জিঙ্ক জমা হয়। জমা হয় কোথায়? তাহলে ক্যাথোড বলতে হবে, ঠিক আছে? এই গেল তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্ক। এখন আসি এই সূত্রের উপর ভিত্তি করে কতগুলো টাইপের কোশ্চেন হতে পারে, চলো আমরা সেগুলো একটু দেখি। প্রশ্নটা দেখো, উদ্দীপকের দ্রবণের মধ্য দিয়ে কতক্ষণ বিদ্যুৎ প্রবাহিত করলে ক্যাথোডের ভর 1 গ্রাম বৃদ্ধি পাবে? ক্যাথোডের ভর 1 গ্রাম বৃদ্ধি পাওয়া মানে বলতে চাইছে যে ক্যাথোডে 1 গ্রাম জমা হবে, এটা বলতে চাইছে। তার মানে সঞ্চিত ধাতুর পরিমাণ কত গ্রাম? তাহলে এটা W দেওয়া আছে নাকি?
ডাব্লিউ। আচ্ছা আমাকে বলছে কতক্ষণ, মানে কি চাইছে, টি চাইছে। আচ্ছা এখানে দেখো, এই দেখো 6.2 অ্যাম্পিয়ার, তার মানে আই এর মান দেওয়া আছে। তাহলে আমাদের সূত্র কি, ডাব্লিউ সমান জেড আই টি। তাহলে জেডটা আগে বের করতে হবে। জেড সমান কি এম বাই এন এফ। তাহলে এম হচ্ছে তোমার কার, এখানে জেড বের করব, জমা হবে কে, জিঙ্ক। তাহলে জিঙ্কের জেড বসাবো, জিঙ্কের জেড কত 65 বাই এন কত, দেখো জার্ন মান কত +2, তাহলে এন এর মান 2 ইনটু 96,500। ব্যাস আমাদের হয়ে গেল জেড এর মান। এবার এই মানগুলো এখানে বসায় দাও, দিয়ে টি এর মান বের করে ফেলো। টি সমান ডাব্লিউ বাই জেড আই। এত সেকেন্ড, ঠিক আছে। আচ্ছা আরেকটা প্রশ্ন আমরা সলভ করব, টাইপ 2। ব্যাস এই দুইটা টাইপের ম্যাথ সলভ করে গেলে এখান থেকে কমন পড়বে ইনশাআল্লাহ। হ্যাঁ দেখো সবাই একটু খেয়াল করো, এখানে দেওয়া 500 মিলিলিটার 0.5 মোলার জিঙ্ক নাইট্রেট দ্রবণ, বলছে উদ্দীপকের দ্রবণে 10 মিনিট ধরে 5 অ্যাম্পিয়ার তড়িৎ চালনা করলে দ্রবণের পরিবর্তিত ঘনমাত্রা কত হবে। তাহলে এখানে তুমি যদি বিদ্যুৎ চালনা করো, আমরা একটু আগে দেখলাম যে বিদ্যুৎ চালনা করলে ক্যাথোডে গিয়ে ধাতু জমা হয়, তার মানে এখান থেকে জিঙ্ক আয়ন গিয়ে জমা হবে, তাই তো, জিঙ্ক ধাতু হিসেবে। তাহলে এখানে জিঙ্কের ঘনমাত্রা কমে যাবে, তাই না। আচ্ছা এখন তোমাকে যেটা বের করতে হবে যে এখানে মোট জিঙ্ক আসলে কতটুকু আছে। তাহলে প্রথম কাজ কি, মোট জিঙ্কের পরিমাণ, এটা আগে তোমাকে বের করতে হবে। তো মোট জিঙ্কের পরিমাণ ধরো আমি W1 ধরলাম। তারপরে কি বের করতে হবে, যে বিদ্যুৎ চালানোর পর সঞ্চিত জিঙ্ক আমাদের কতটুকু হইলো, সঞ্চিত জিঙ্কের পরিমাণ, এটা ধরো W2। তাহলে আমি বের করব, এরপরে বের করতে পারবো যে অবশিষ্ট আসলে জিঙ্ক কতটুকু থাকলো, অবশিষ্ট জিঙ্কের পরিমাণ, এটা ধরো W3। W3 সমান আমরা কিভাবে বের করব, W1 মাইনাস W2, যে মোট জিঙ্ক এতটুকু ছিল সেখান থেকে এতটুকু জমা হয়ে গেছে, তাহলে অবশিষ্ট আছে হলো W3 গ্রাম। এই W3 দিয়ে পরে তুমি ঘনমাত্রা বের করবা, S সমান 1000 W3 বাই M, ঠিক আছে। তাহলে চলো এই সিকোয়েন্সে আমরা ম্যাথটা সলভ করি। তাহলে দ্রবণে মোট জিঙ্ক, দ্রবণে মোট জিঙ্কের পরিমাণ, ঠিক আছে, W1 সমান SMV বাই 1000। তো S কত এখানে 0.5, 0.5, M কত 65 ইনটু V কত 500 বাই হলো 1000, ঠিক আছে, কত 16.25 গ্রাম। এবার সঞ্চিত জিঙ্কের পরিমাণ, সঞ্চিত জিঙ্কের পরিমাণ W2 সমান ZIT, তাই না। তো এখানে ZIT এর মান কত, টোটাল কত, টোটাল জেড তো বের করছি না আগে, একটু আগে তো করলাম। হ্যাঁ 3.37 ইন্টু 10⁻⁻4 ইন্টু আই এর মান হচ্ছে এখানে কত, এই যে বলে দিচ্ছে 5 অ্যাম্পিয়ার, তাহলে 5 ইন্টু টি এর মান হচ্ছে 10 মিনিট সমান কত সেকেন্ড, 600 এত গ্রাম, 1.011 গ্রাম। আচ্ছা এটা হলো সঞ্চিত জিঙ্ক। এবার আমরা কি বের করব, অবশিষ্ট জিঙ্ক, অবশিষ্ট জিঙ্ক এর পরিমাণ W3 সমান W1 মাইনাস W2, কত আসে 15.24 গ্রাম। এবার পরিবর্তিত ঘনমাত্রা,
এমভি 1000 ইন্টু W3 হচ্ছে 15.24 বাই এম হলো 65 ইন্টু ভি হচ্ছে 500 0.47 এটা হলো পরিবর্তিত ঘনত্ব।